বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক দিন পর আবার তোমাদের ক্লাসে নিয়ে আসলাম। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞান প্রথম পত্রের রেওমিল চ্যাপ্টারটি নিয়ে। তো তোমরা জানো যে রেওমিল এমন একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি ভালো করে না করলে আমরা পরের ধাপে যেতে পারবো না। আমাদের জাবেদার পরে আমরা খতিয়ান করি, খতিয়ান থেকে আমরা রেওমিল করি। তো রেওমিলের আমি আজকে বেসিক ক্লাস নিয়ে কথা বলবো, বেসিক আলোচনা করব। আর আমরা জানি যে পরীক্ষায় রেওমিল আসলে খুব অল্প সময় অ্যান্সার করা যায়, খুব কম সময়ে তোমরা এটি অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে ক্লাসে যাচ্ছি। রেওমিল সম্পর্কে তোমরা যারা নাইনে এবং টেনে, ক্লাস 9 এবং 10-এ নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা ছিল, তারা কম বেশি জানো। যারা একাদশে আর্টস এবং সায়েন্স থেকে এসে ভর্তি হয়েছ, মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে ভর্তি হয়েছ, তাদের জন্য আমাদের একটু ডিটেলস কথা বলতে হবে। তো আমি তাহলে আজকের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এখন চলে যাচ্ছি সেই রেওমিলের ক্লাস। তো রেওমিল কি, রেওমিলের সংজ্ঞা আমাদের এটুকু আগে জানা দরকার। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, আমি স্ক্রিনে কিন্তু দিয়েছি রেওমিলের সংজ্ঞাটি। আসলে আমরা যখন জাবেদা করি, জাবেদা থেকে যখন আমরা খতিয়ান করি, খতিয়ান করলে কি হয়, খতিয়ানের একটি ব্যালেন্স আমরা পাই। হ্যাঁ, খতিয়ানের একটি জের আমরা পাই। তো খতিয়ানের যে জের পাই বা ব্যালেন্স পাই, এই যে খতিয়ানের ব্যালেন্স বা জের, এই ব্যালেন্স নিয়ে রেওমিল তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে খতিয়ানের ব্যালেন্স নিয়ে কি করা হয়, রেওমিল তৈরি করা হয়। প্রত্যেকটি খতিয়ান হিসেবে একটি অ্যান্সার আমরা পাই, যে অ্যান্সারকে আমরা ব্যালেন্স বলি বা জের বলি। এই ব্যালেন্সটি দুই রকমের হয়, একটি ডেবিট ব্যালেন্স হয় অথবা ক্রেডিট ব্যালেন্স হয়। এই যে ডেবিট ব্যালেন্স হয় বা ক্রেডিট ব্যালেন্স হয়, এই ডেবিট ব্যালেন্স এবং এই ক্রেডিট ব্যালেন্স কে নিয়ে আমরা কি করব, রেওমিল নামে একটি বিবৃতি তৈরি করব, রেওমিল নামক একটি যে বিবরণী তৈরি করব। সেইখানে আমরা এটি খতিয়ানের এই ব্যালেন্সগুলোকে ওই বিবরণীতে স্থানান্তর করব। তো এখানে আমরা যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছি সেটি কি, যে খতিয়ানের যে ব্যালেন্সগুলো, খতিয়ানের যে হিসাবগুলোর আমরা নির্ণয় করলাম, সেগুলো সঠিক কিনা, সেগুলো গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে কিনা, নির্ভুল কিনা, সেই গাণিতিকভাবে নির্ভুলতা প্রমাণ করার জন্য, সেই গাণিতিকভাবে খতিয়ানের হিসাবগুলোর ব্যালেন্সকে যাচাই করার জন্য আমরা কি করে থাকি, রেওমিল করে থাকি। তাহলে কি হলো, রেওমিল হলো হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা প্রস্তুত করি। তো কিভাবে সেই নির্ভুলতা যাচাই করা হয়, খতিয়ানের যে ব্যালেন্সগুলো আমরা পাবো, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স পাবো। এই ডেবিট ব্যালেন্সগুলো রেওমিলের ডেবিট কলামে বসবে, আর ক্রেডিট ব্যালেন্সগুলো রেওমিলের ক্রেডিট কলামে বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি এখানে দুটি টাকার কলাম থাকবে, একটি কলাম হবে ডেবিট কলাম, আরেকটি কলাম হবে ক্রেডিট কলাম। তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট কলামে আমরা খতিয়ানের ডেবিট ব্যালেন্সগুলো বসাবো, আর ক্রেডিট কলামে আমরা খতিয়ানের ক্রেডিট ব্যালেন্সগুলো বসাবো। তাহলে এই ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট পাশে, ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট পাশে যখন আমি বসাবো, তখন এই ব্যালেন্সগুলো যখন আমি যোগ করব, ডেবিট ব্যালেন্সগুলো সবগুলো বসানো শেষ, এবার যোগ করব, ক্রেডিট ব্যালেন্সগুলো সবগুলো বসানো শেষ, এবার যোগ করব। তাহলে ডেবিট ব্যালেন্সের যোগফল এবং ক্রেডিট ব্যালেন্সের যোগফল কি হবে, সমান হয়ে যাবে। এই ডেবিট ব্যালেন্সের যোগফল এবং ক্রেডিট ব্যালেন্সের যোগফল যখন সমান হবে, তখন আমি বুঝতে পারবো যে খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা
তো এই যে গাণিতিক নির্ভুলতা, এই গাণিতিক নির্ভুলতা মানে গাণিতিকভাবে এটি শুদ্ধ কিনা, সঠিক কিনা এটি যাচাই করতে পারবো তাহলে কখন? আমি রেওয়া মিল তৈরি করার মাধ্যমে। তাহলে রেওয়া মিল তৈরি করার মাধ্যমে খতিয়ানের ব্যালেন্সগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় এবং ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সগুলোকে দুই ভাগে বিভক্ত করে আমরা কি করি? রেওয়া মিল প্রস্তুত করি। তাহলে এখানে আমরা তিনটা জিনিস খেয়াল করছি। এক নম্বর হলো খতিয়ানের ব্যালেন্সগুলোকে স্থানান্তর করা। দুই নম্বর হলো ডেবিট ব্যালেন্সগুলোকে ডেবিট পাশে, ক্রেডিট ব্যালেন্সগুলোকে ক্রেডিট পাশে বিভক্ত করে যথাস্থানে বসানো। তিন নাম্বার হলো যখন এই বসানোর কাজটি হবে, ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট পাশে, তখন এই ডেবিট এবং ক্রেডিট এই দুই পাশের অ্যামাউন্টগুলো যোগ করব। যোগ করলে যদি দুই পাশ মিলে যায়, সমান হয়ে যায়, ডেবিট পাশে যদি 20,000 হয়, ক্রেডিট পাশেও যদি 20,000 হয়, তাহলে আমি বুঝবো আমার গাণিতিকভাবে আমি যে কাজটি করেছি সেটি শুদ্ধ, সঠিক, নির্ভুল। তো এই কাজটি যে আমি করছি, এই টোটাল প্রক্রিয়াটুকুকে আমি বলছি কি? রেওয়া মিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেওয়া মিলের সংজ্ঞাটা তাহলে কি? খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য সকল হিসাবের ব্যালেন্সগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলছি? রেওয়া মিল বলছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রেওয়া মিল কি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে রেওয়া মিলের সংজ্ঞাটি চিনতে পেরেছি। এবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই যে আমরা দেখি যে রেওয়া মিলের যে সংজ্ঞাটি দেখলাম, তারপরে আমরা দেখছি কি এখানে রেওয়া মিলের একটি ছক দেখতে পাচ্ছি। তো এই যে রেওয়া মিলের ছক আমরা দেখতে পাচ্ছি, রেওয়া মিল প্রস্তুত করার জন্য একটি ছক আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কি? প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম তোমরা তো আর লিখবে না, তোমরা লিখবে হলো পরের অংশটুকু, যেমন আরিফ এন্টারপ্রাইজ। হ্যাঁ, আমি বোঝানোর জন্য লিখেছি আরিফ এন্টারপ্রাইজ, রেওয়া মিল 2020 সালের 31 ডিসেম্বর তারিখের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবে, রেওয়া মিল করা হয় একটা নির্দিষ্ট দিনের জন্য, রেওয়া মিল করা হয় একটা নির্দিষ্ট তারিখের জন্য। ঠিক আছে? রেওয়া মিল কিন্তু একটা বছরের জন্য করা হয় না, একটি বছর শেষে একটা নির্দিষ্ট তারিখের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। এবং রেওয়া মিলের এই যে নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়, এই নির্দিষ্ট তারিখটা এখানে উল্লেখ করতে হবে। যেমন 2020 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য আমি এখানে লিখেছি। তো এই যে 31 ডিসেম্বর তারিখের কথা আমরা বলছি, এই 31 ডিসেম্বর তারিখের যে ব্যালেন্স, খতিয়ানের ব্যালেন্স, সেগুলো এখানে আসবে। এখানে দেখো তোমরা 5টি কলাম আছে। খতিয়ানের কয়টি কলাম আছে? খতিয়ানে আমরা কিন্তু পেয়েছি মানে দুই পাশ, একটা ডেবিট পাশ পেয়েছি, একটা ক্রেডিট পাশ পেয়েছি, অথবা চলমান জ্যার ছকে করেছি। আর এখানে এসে আমরা রেওয়া মিলের যে ছকটি পেয়েছি, সেখানে দেখতে পাচ্ছি এখানে 5টি কলাম আছে। ক্রমিক নং বা কোড নাম্বার আমরা লিখি কেউ কেউ, হিসাবের কোড নাম্বার, তারপরে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে আমরা কি করব? ক্রমিক নংয়ের মধ্যে 1, 2, 3 এভাবে দিয়ে লিখব সিরিয়াল করে, বা হিসাবের যদি কোড নাম্বার থাকে তাহলে ক্রমিক নংয়ের পরিবর্তে কোড নাম্বার লিখে এখানে কোড নাম্বারটি বসাবো। হিসাবের শিরোনাম, এখানে বেতন হিসাব হতে পারে, নগদান হিসাব হতে পারে, মূলধন হিসাব হতে পারে, খতিয়ানের যে হিসাবগুলো সেগুলো আমি এখানে লিখব। দেন খতিয়ানের পৃষ্ঠা নম্বর। তো খতিয়ানের যে পৃষ্ঠা নম্বর, এটি আমরা প্র্যাকটিক্যালি এখানে বসাই। তো আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা এখানে বসাবো না। খতিয়ান বাস্তবে যখন করা হয়, একটা লেজার বুক থাকে অফিসে, সেই কত নাম্বার পৃষ্ঠা থেকে এটি এলো এখানে সেই পৃষ্ঠাটি লেখা হয়। তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ধরে নাও নগদান হিসাব। তো নগদান হিসাবের একটা ব্যালেন্স আমরা পাবো। এই নগদান হিসেবের যে ব্যালেন্সটা আমরা পাবো, সেই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হলে আমরা ডেবিট কলামে বসাবো,
আবার বিক্রয় হিসাব যদি পাই আমি, বিক্রয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স থাকলে আমি ক্রেডিট পাশে বসাবো। অর্থাৎ খতিয়ান করার পরে খতিয়ানের যে ব্যালেন্সটা আমরা দেখব, ডেবিট ব্যালেন্স হোক বা ক্রেডিট ব্যালেন্স হোক, ডেবিট ব্যালেন্স হলে ডেবিট পাশে, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট পাশে আমরা বসাবো। তো এই ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে এবং ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে বসানোর পরে আমরা পরবর্তী হিসাবে চলে যাব। অর্থাৎ খতিয়ানের প্রত্যেকটি হিসাব ধরে ধরে আমরা এখানে ট্রান্সফার করব। তাহলে আমরা বুঝতে পেরেছি ক্রমিক নামে ঘরে কি লিখব, হিসাবে শিরোনামে কি লিখব, খতিয়ান পৃষ্ঠায় কি লিখব। খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা আপাতত কিছু লিখব না, এটি ফাঁকা রাখবো। আর ডেবিট পাশে ডেবিটের টাকাগুলো লিখব, ক্রেডিটের পাশে ক্রেডিট টাকাগুলো লিখব। ঠিক আছে? তাহলে আমরা রেওয়া মিলের ছক নিশ্চয়ই বুঝতে পেরেছি। রেওয়া মিলের ছক সবাই করতে পারবা আমরা আশা করছি। আমরা এবার পরের স্লাইডে যাই। তো দেখো, এক নজরে রেওয়া মিলের সূত্র। আমি এখানে একটু সময় নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে। এক নজরে রেওয়া মিলের সূত্র। আমরা রেওয়া মিল করার জন্য এই ছোট্ট এই সূত্রটুকু যদি মনে রাখি তাহলে আমাদের রেওয়া মিল কিন্তু ভুল হবে না। রেওয়া মিলের আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম, এখানে তোমরা কিছুক্ষণ আগে দেখেছো যে এখানে দুটো টাকার গড় আছে, একটা ডেবিট টাকার গড় আছে, একটা ক্রেডিট টাকার গড় আছে, তাই না? তো ডেবিট টাকার ঘরে তোমরা কি লিখেছো? ডেবিট টাকার ঘরে আমরা ডেবিটের ব্যালেন্সগুলো লিখব, আর ক্রেডিট টাকার ঘরে আমরা ক্রেডিটের ব্যালেন্সগুলো লিখব। তো প্রশ্ন হলো ডেবিটের ঘরে কোন আইটেমগুলো যাবে আর ক্রেডিটের টাকার ঘরে কোন আইটেমগুলো যাবে, সেগুলোই আমি পরবর্তী সূত্রটা দেখো এখানে দিয়েছি। দেখো এই জায়গাটায় আছে। ডেবিটের পাশে যাবে সম্পদ এবং ব্যয়। খুব সহজে, খুব মানে আমি বলবো যে একেবারে খুব ইজি তোমরা এই মানে জানো যে হিসাবের শ্রেণীবিভাগ তোমরা জানো, হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, 5টি হিসাব। এই 5টি হিসাবকে আমি জাস্ট দুটো ভাগে ভাগ করে ফেলেছি। লক্ষ্য করো, একটি ডেবিট পাশ আর একটি ক্রেডিট পাশ। ডেবিট পাশে কি আছে? সম্পদ হিসাব আছে, ব্যয় হিসাব আছে। ক্রেডিট পাশে কি আছে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। তা আমরা যখন জাবেদা করেছি, আমরা যখন সমীকরণ করেছি, আমরা খতিয়ান করেছি, আমরা এর আগের যে পার্টগুলো করেছি সেখান থেকে কিন্তু আমরা শিখেছি কোনটি সম্পদ, কোনটি ব্যয়, কোনটি আয়, কোনটি দায়, কোনটি মালিকানা। তো যেহেতু আমরা এই সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব শিখেছি, চিনেছি, এখন আমাদের রেওয়া মিল করতে আর কষ্ট হবে না। আমরা কি করব? সম্পদগুলো জাস্ট যেখানে সম্পদ পাবো এটা ধরে নিয়ে এসে আমি ডেবিট পাশে বসিয়ে দিব, আর রেওয়া মিলের ডেবিট কলামে বসিয়ে দিব। ব্যয় যদি আমি পাই, খরচ বা ব্যয় আমরা যা বলি না কেন, সেই ব্যয় বা খরচ আমরা কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। তাহলে রেওয়া মিলের ডেবিট পাশে আমার দুটো আইটেম যাবে, মূলত দুই ধরনের আইটেম যাবে, দুই নেচারের আইটেম যাবে। নাম্বার 1 সম্পদ, অল কাইন্ডস অফ অ্যাসেট, যত রকমের সম্পদ তুমি পাবে। যেমন তুমি ধরো যন্ত্রপাতি একটি সম্পদ, এটি রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। হ্যাঁ, দালান কোঠা সম্পদ, ভূমি আমার সম্পদ, নগদ টাকা আমার সম্পদ, ব্যাংকে জমা ব্যালেন্স আমার সম্পদ, আসবাবপত্র সম্পদ, অগ্রিম খরচাবলী সম্পদ। অর্থাৎ অল কাইন্ডস অফ অ্যাসেট, যত রকমের সম্পদ আছে, সম্পদ তুমি পাইলেই রেওয়া মিলের ডেবিট পাশে বসাই দিবা। ঠিক আছে? এবার আসো ব্যয়। ব্যয় বা খরচ, এটা কিন্তু আমরা চিনি কোনটি খরচ কোনটি ব্যয়। সেই ব্যয়গুলো বা খরচগুলোকে আমি এখানে ডেবিট পাশে বসাই দিব। যেমন ধরো বেতন হিসাব, এটি ব্যয়। ভাড়া হিসাব, এটি ব্যয়। হ্যাঁ, কর্মচারীদের বেতন দেওয়া হলো, দোকান ভাড়া দেওয়া হলো, এগুলো ব্যয়। যাতায়াত ভাড়া, এগুলো ব্যয়। এরকম ব্যয়গুলোকে আমি ডেবিট পাশে বসাবো। আর
ক্রেডিট পাশে বসাবো কি? ক্রেডিট পাশে বসাবো আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন প্রশ্ন হলো সম্পদ পাশে যদি আমি সম্পদ এবং ব্যয়কে সম্পদ এবং ব্যয়কে যদি আমি ডেবিট পাশে বসাই, তাহলে আমার ডেবিট পাশ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এখানে আর কোনো আইটেম আসে না। আর ক্রেডিট পাশে আমি বসাবো বাকি তিনটি হিসাব। সে তিনটি কোন ধরনের হিসাব? আয় সম্পর্কিত যত হিসাব আছে, বিক্রয় আয়, প্রাপ্ত সুদ আয়, প্রাপ্ত কমিশন আয়, প্রাপ্ত বাট্রা আয়, এই জাতীয় এনি কাইন্ডস অফ ইনকাম বা রেভিনিউ, সেই আয়গুলোকে আমরা কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো। তারপরে দায়, দায় আমরা যেমন ধরি ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, হ্যাঁ, তো এরকম দায় যেগুলো, প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া, তো এই দায়গুলোকে আমি ক্রেডিট পাশে, ঠিক আছে। তারপরে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব বলতে আমরা মূলধনকে বুঝি সাধারণত, মূলধন, সাধারণ সঞ্চিতি এরকম, হ্যাঁ। তো এই মূলধন, সাধারণ সঞ্চিতি বা যেখানে মালিকের অধিকার আছে, মালিকের রাইট আছে, মালিকের এন্টিটি, আমরা মালিকানা সত্ত্ব বলি, অনার্স ইকুইটি, হ্যাঁ। তো এই মালিকানা সত্ত্ব আমরা ক্রেডিট পাশে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা ডেবিট পাশে বসাচ্ছি মূলত দুইটি হিসাব, সম্পদ হিসাব আর ব্যয় হিসাব, আর ক্রেডিট পাশে বসাচ্ছি কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই ডেবিট পাশে কি যাবে আর ক্রেডিট পাশে কি যাবে অ্যাট এ গ্ল্যান্স পেয়ে গেছো। এইটুকু মনে রাখলে কিন্তু রেওয়া মিলার ভুল হবে না। এবার আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। রেওয়া মিল প্রস্তুতকরণের জন্য কিছু বিবেচ্য বিষয় আছে, যে বিষয়গুলো আমরা ভাববো। রেওয়া মিল যদি আমরা তৈরি করি, কিছু স্পেশাল আইটেম আমাদের জানতে হবে, যে আইটেমগুলোকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, বিশেষ বিশেষ কিছু আইটেম। লক্ষ্য করো, মজুদ পণ্য। মজুদ পণ্য আমরা সাধারণত দেখি দুই রকমের, একটি হলো প্রারম্ভিক মজুদ, আরেকটি কি? সমাপনী মজুদ। আমরা দেখি যে হিসাবের মধ্যে দুই ধরনের মজুদ পণ্য, একটি প্রারম্ভিক মজুদ পণ্য পাই, আরেকটি সমাপনী মজুদ পণ্য পাই। এখন যদি আমি রেওয়া মিল করার সময় দুটি মজুদ পণ্য পাই, প্রারম্ভিক মজুদও পাইলাম, সমাপনী মজুদও পাইলাম, প্রশ্নের মধ্যে প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদও আছে, দুটি মজুদ পণ্য যদি প্রশ্নে থাকে, আমি একটি মজুদ পণ্য রেওয়া মিলে আনবো, আরেকটি আনবো না। প্রশ্ন হলো কোনটি রেওয়া মিলে আসবে, কোনটি আসবে না। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একেবারে সাধারণত খুব সিম্পল, যে মজুদ পণ্য দুটি আছে, আমরা জানি প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ। এই দুটি মজুদ পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা রেওয়া মিলের ডেবিট কলামে বসাবো, আর সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা নিশ্চয়ই এই জিনিসটি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো, এই প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু ক্ষেত্রে আমরা কি করি? সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি। কখন করি? সমাপনী মজুদ পণ্য কোনো কোনো ক্ষেত্রে রেওয়া মিলে আসে, তো রেওয়া মিলে যদি সমাপনী মজুদ পণ্য আসে, তখন কিন্তু আবার প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। সেই প্রেক্ষাপটটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটি কি? লক্ষ্য করো, সমন্বিত ক্রয়। প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, সমন্বিত ক্রয় দেওয়া থাকলে আমরা কি করব? প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আনবো না, তখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট পাশে আসবে। সমন্বিত ক্রয় যদি প্রশ্নে দেওয়া থাকে, মনে রাখতে পারবো? হ্যাঁ পারবো, তাই না? সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে
আসবে না। কি আসবে? সমাপনী মজুত পণ্য আসবে। কেন আসবে? দেখো আমি এই স্লাইডটাতে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি স্লাইডটা, একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যদি রেওয়া মিলে থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে ডেবিট দিকে যাবে, আর তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। এর কারণ কি? কারণটাও দেখো লিখে দিয়েছে যে সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় ও ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। অর্থাৎ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকে, ক্রয় সম্পর্কিত খরচগুলো সব অন্তর্ভুক্ত থাকে, ক্রয়ও অন্তর্ভুক্ত থাকে, আর সেখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করা হয়। এইখানে একটা বিষয়, এখানে কিন্তু পরীক্ষায় এই বিষয়টি আসে যে সমন্বিত ক্রয় নির্ণয় করো। তো সমন্বিত ক্রয় যদি নির্ণয় করো আসে, তোমরা এই সূত্রটা প্রয়োগ করে বের করে ফেলবা। সমন্বিত ক্রয় সমান কি? প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় ও ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমন্বিত ক্রয় তোমরা বুঝতে পেরেছ। আর সমন্বিত ক্রয় যখন থাকবে তখন আমরা কিন্তু প্রশ্নে এই সমন্বিত ক্রয় যদি পাই তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দিব না, আমরা কি দিব? সমাপনী মজুত পণ্য। এখন আমরা তারপরের আলোচ্য বিষয়টি নিয়ে কথা বলছি। লক্ষ্য করো, হাতে নগদ এবং ব্যাংক জমা। আসলে হাতে নগদ ব্যাংক জমা সাথে আরো কিছু এন্ট্রি এরকম আছে যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। হাতে নগদ প্রারম্ভিক থাকতে পারে, হাতে নগদ সমাপনী থাকতে পারে। প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী হাতে নগদ। প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা, এই দুটোই কিন্তু রেওয়া মিলে থাকে। তো রেওয়া মিলে এই প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী হাতে নগদ যদি থাকে, আমরা একটি রেওয়া মিলে পোস্টিং করব, আরেকটি করব না। প্রশ্ন হলো কোনটি পোস্টিং করব? প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী হাতে নগদ থাকলে আমরা সমাপনী ব্যালেন্সটি পোস্টিং দিব। সমাপনী যে ব্যালেন্স, সমাপনী যে হাতে নগদ, সেটি আমি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব। প্রারম্ভিকটি আমি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। তাহলে কি হচ্ছে যে সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক জমা, এরকম এন্ট্রির বেলায় আমরা সমাপনী ব্যালেন্সটি রেওয়া মিলে বসাবো, প্রারম্ভিক যে ব্যালেন্সটি সেটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। এরকম ভাবে হতে পারে অব্যবহৃত মণিহারি, যে প্রারম্ভিক মণিহারি থাকতে পারে, সমাপনী মণিহারি থাকতে পারে। কোনো সম্পদের ব্যালেন্স থাকতে পারে, যে যেমন যন্ত্রপাতি হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স যদি থাকে, আমি সমাপনী ব্যালেন্সটি বসাবো, প্রারম্ভিকটি বসাবো না। কারণ হলো প্রারম্ভিক ব্যালেন্স টাকাটি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। দেখো আমি এখানে কারণটাও লিখে দিয়েছি যে প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা রেওয়া মিলে আসবে না, কারণ সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমার মধ্যেই প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রারম্ভিক ব্যালেন্সটি এখানে না এসে কেন সমাপনী ব্যালেন্সটি। তারপরে কি আছে? প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ না থাকা। কিছু আইটেম আছে যে আইটেমগুলো আয়ও হতে পারে, যে আইটেমগুলো ব্যয়ও হতে পারে, যেমন কমিশন। তো কমিশন, প্রাপ্ত কমিশন হতে পারে, প্রদত্ত কমিশন হতে পারে। সুদ, প্রাপ্ত সুদ হতে পারে, প্রদত্ত সুদ হতে পারে। বাট্টা, প্রাপ্ত বাট্টা হতে পারে, প্রদত্ত বাট্টা হতে পারে। ভাড়া, প্রাপ্ত ভাড়া হতে পারে, প্রদত্ত ভাড়া হতে পারে। এই জাতীয় যদি আইটেম থাকে, এই আইটেমগুলোর বেলায় আমরা কি করব? আমরা প্রদত্ত ধরে, খরচ ধরে আমরা বসাবো রেওয়া মিলের মধ্যে। যদি প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন এরকম স্পেসিফিক না বলে, শুধু ভাড়া বলে, শুধু কমিশন বলে, শুধু বাট্টা বলে,
শুধু সুদ লেখা থাকলো, এইরকম কোনো আইটেম থাকলে আমরা মনে করবো এটি খরচ। খরচ মনে করে এটি আমরা কোথায় দিব? রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। আর প্রাপ্ত লেখা থাকলে কেবলমাত্র, যেমন প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্রা, প্রাপ্ত ভাড়া, এরকম স্পেসিফিক প্রাপ্ত বলা থাকলে তখন আমি তাকে আয় মনে করব, আর সেই আয়টি আমার ক্রেডিট পাশে যাবে। তাহলে এখানে আমরা স্পেসিফিক যদি উল্লেখ না থাকে প্রাপ্ত প্রদত্ত, তাহলে আমরা খরচ ধরে এটিকে কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। তাহলে হাতে নগদ ব্যাংক জমা বুঝতে পেরেছি, প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে কি হবে সেটি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো আরেকটি এন্ট্রি নিয়ে কথা বলছি, কি? সম্ভাব্য আয়, সম্ভাব্য দায় এবং সম্ভাব্য। সম্ভাব্য দায়, দায় হতেও পারে, নাও হতে পারে। সম্ভাব্য সম্পদ, সম্পদ হতেও পারে, নাও হতে পারে। এই জাতীয় কোনো আইটেম যদি থাকে তাহলে আমরা এটি করব না, রেওয়া মিলে আনবো না। রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না, ঠিক আছে? সম্ভাব্য আয়, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, এগুলোকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে নেই। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে একটি প্রাপ্য বিল ব্যাংকে বাট্রা করেছি, আর মেয়াদ এখনো শেষ হয়নি, তো মেয়াদ শেষ হলে আমি বুঝতে পারতাম বিলের অর্থ কি পরিশোধ করা হলো কি হলো না। পরিশোধ করা হয়ে গেলে গুড, পরিশোধ করতে না পারলে আমার একটি দায় সৃষ্টি হবে। এখন মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু আমি জানতে পারছি না দায় সৃষ্টি হবে কি হবে না। সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় থাকলে আমি এখানে রেওয়া মিলে আনবো না। এরকম সম্ভাব্য কোনো সম্পদ থাকলেও আমি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। এগুলো নিশ্চিত নয়, নিশ্চিত সম্পদ নয়, নিশ্চিত দায় নয়, ঠিক আছে? সেজন্য আমি এগুলোকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। তাহলে আমরা তার পরের আইটেমে যাই, মূলধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলধন ছাড়া কি আসলে ব্যবসা করা সম্ভব? না। এক কথায় যদি বলি, মূলধন ছাড়া বিজনেস করা যায় না। তাহলে বিজনেস করতে গেলে আমার মূলধন থাকা চাই। এখন ধরে নাও আমার পুরো রেওয়া মিলের যে তথ্যগুলো দেওয়া আছে, যে খতিয়ানের ব্যালেন্সগুলো দেওয়া আছে, সেগুলো আমি পোস্টিং দিলাম। ডেবিটের টাকা ডেবিটে বসালাম, ক্রেডিটের টাকা ক্রেডিটে বসালাম। দুই পাশে যোগ করে দেখি মিলছে না, সমান হচ্ছে না, ব্যালেন্সের মধ্যে গরমিল হচ্ছে। ডেবিট পাশে টাকা বেশি আছে, ক্রেডিট পাশে কম আছে। এখন আমি খুঁজে দেখব প্রশ্নের মধ্যে মূলধন আছে কিনা। যদি মূলধন না থাকে, আমি আবার বলছি, আমি খুঁজে দেখব মূলধন আছে কিনা। মূলধন যদি না থাকে আর যদি ক্রেডিট পাস ছোট হয়, তাহলে যে পরিমাণ টাকার ঘাটতি হবে সেই পরিমাণ টাকা আমি মূলধন হিসাব রেখে ক্রেডিট পাশে পোস্টিং দিব। আবার বলছি, রেওয়া মিলে আমি দুই পাশ যোগ করে দেখি ডেবিট পাস বেশি, ক্রেডিট পাস কম। যদি এমন হয় ডেবিট পাশে টাকা বেশি আছে আর ক্রেডিট পাশে কম আছে, তাহলে আমি কি করব? ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফলটা মাইনাস করে দিব। ডেবিট পাশের যোগফল থেকে যদি ক্রেডিট পাশের যোগফলটা মাইনাস করে দেই, তাহলে একটা ব্যালেন্স বের হবে। যে ব্যালেন্সটা বের হবে সেই ব্যালেন্সটা আমি ক্রেডিট পাশে বসাবো। এবার আমি রেওয়া মিলের মধ্যে খুঁজে দেখব মূলধন হিসাব আছে কি নাই। যদি মূলধন হিসাব না থাকে, তখন মূলধন হিসাব লিখে হিসাবের শিরোনামের ঘরে আমার ওই ব্যালেন্সটি ক্রেডিট পাশে যাবে এবং তখন দুই পাশ যোগ করলে মিলে যাবে। এইভাবে আমরা রেওয়া মিল তৈরি করার মাধ্যমে মূলধন হিসাবকে নির্ণয় করতে পারি, মূলধন হিসাবের ব্যালেন্সটাকে বের করতে পারি। তাহলে দুই পাশ যোগ করব, ক্রেডিট পাশ যদি ছোট হয় আর প্রশ্ন যদি মূলধন হিসাব না থাকে, তাহলে মূলধন হিসাবকে আমার পোস্টিং দিতে হবে, দিয়ে রেওয়া মিলের দুই পাশ সমান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মূলধন হিসাব আমরা নির্ণয় করতে পারবো, তাই তো? এখন আমরা তার পরের অনিশ্চিত হিসাব, তোমরা খুব
সহসাই দেখো যে কি করো, অঙ্ক মিলছে না, অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দাও, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি এটা করা যাবে না। হ্যাঁ, রেওয়া মিল হয়নি, আমার ভুলের কারণে হতে পারে, মিলছে না, তো না মিললে আমি কি করব, অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিব। এ ধরনের কিছু তোমরা কিন্তু টিপস নিয়ে আসো। হ্যাঁ, আসলে এটি করা যাবে না। আমাদের রেওয়া মিল তৈরি করার পরে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কি করতে হবে? সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরে আমি দুই পাশ যোগ করে দেখব মিললো কি মিললো না। আমার যোগফলে ভুল হতে পারে, আমার পোস্টিংয়ে ভুল হতে পারে, আমার ব্যালেন্স নির্ণয় করার সময় ওখানে ভুল হতে পারে, তাই না? তো আমি সবগুলো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি দেখি যে আমার রেওয়া মিল মিলছে না, দুই পাশের যোগফলের মধ্যে ডিফারেন্স আছে, তাহলে দুই পাশের যোগফলের যদি ডিফারেন্স থাকে তাহলে আমি কি করব? তখন এই অনিশ্চিত হিসাব দিয়ে বা সাসপেন্স অ্যাকাউন্ট ধরে আমি এই টাকাটি যে পাশে কম সে পাশে বসাবো, যত টাকা কম তত টাকা বসাবো, বসিয়ে উভয় পাশ সমান করব। এই যে হিসাব সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব, এটি আসলে কোনো হিসাব না, এটি কোনো হিসাব নয়। প্রকৃতপক্ষে এটি একটি কি সাময়িক হিসাব। সাময়িকভাবে আমি এটি হিসাবকে সমান করার জন্য এই ব্যবস্থাটি আমি করছি। প্রকৃতপক্ষে এটি হিসাব না। পরবর্তীতে আমার এই ভুল খুঁজে বের করতে হবে, ভুল খুঁজে বের করে এই অনিশ্চিত হিসাব যে আমি খুলেছি এই অনিশ্চিত হিসাবকে বন্ধ করতে হবে, অর্থাৎ ভুল সংশোধন করতে হবে। ভুল সংশোধন করে আমি কি করব? এই অনিশ্চিত হিসাব থেকে মুছে দিব। তাহলে আমরা কি শিখলাম? আমরা অনিশ্চিত হিসাব কি, কখন অনিশ্চিত হিসাব খোলা হয় এটা জানলাম, কিভাবে এটি পোস্টিং দিব সেটি জানলাম। তারপরে আমরা এখানে দেখেছি মূলধন হিসাব কখন বের করা যায়, কখন মূলধন হিসাবকে বের করতে হবে এটি দেখেছি। কিভাবে মূলধন হিসাব বের করব, যদি মূলধন হিসাব না থাকে তখন আমরা মূলধন হিসাব এখান থেকে নির্ণয় করতে পারি। আমরা এখানে দেখেছি যে সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ এটি রেওয়া মিলে আসে না, কখন আসে না, কেন আসে না, আমরা এগুলো এখানে শিখেছি। আমরা এখানে দেখেছি যে হাতে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স দেওয়া থাকে। এই প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স দেওয়া থাকলে আমরা কি করব? প্রারম্ভিক ব্যালেন্স হিসাবভুক্ত করব না, সমাপনী ব্যালেন্সকে হিসাবভুক্ত করব, এটি জেনেছি। তারপরে প্রদত্ত এবং প্রাপ্ত কিছু আয় এবং ব্যয় সম্পর্কিত হিসাব আছে, যেগুলো আয়ও হয় যেগুলো ব্যয়ও হয়, যেমন কমিশন, বাট্টা, সুদ ইত্যাদি ইত্যাদি। তো প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন স্পেসিফিক বলে দিলে তখন এটাকে আয় ধরবো, অন্যথায় শুধু সুদ, শুধু বাট্টা, শুধু কমিশন এরকম লেখা থাকলে একে ব্যয় ধরবো। তারপরে আমরা এখানে দেখেছি যে মজুদ পণ্য, মজুদ পণ্য আমরা প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে দেওয়া থাকে। তো প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবভুক্ত করব, সমাপনী করব না। সমাপনী মজুদ পণ্য কখন হিসাবভুক্ত করব? যখন দেখব সমন্বিত ক্রয় প্রশ্নে আছে। সমন্বিত ক্রয় প্রশ্নে থাকলে আমরা সমন্বিত ক্রয়কে ডেবিট পাশে বসাবো, তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তো এভাবে আমরা রেওয়া মিলের এই তথ্যগুলো বিশেষভাবে বিবেচ্য বিষয়গুলো শিখেছি। আর আমরা শিখেছি যে ডেবিট পাশে কি কি যায়, ক্রেডিট পাশে কি কি যায়। অ্যাট এ গ্ল্যান্স হিসাবকে 5 ভাগে আমরা ভাগ করি, হিসাবের শ্রেণী বিভাগকে 5 ভাগে ভাগ করে থাকি। সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় দায়, মালিকানা সত্ত্ব হিসাব। তো সম্পদ এবং ব্যয়কে আমরা ডেবিট পাশে বসিয়ে দিব, আয় দায় মালিকানা সত্ত্বকে আমরা ক্রেডিট পাশে বসিয়ে দিব। তাহলে দেখব আমাদের কি হবে, আমাদের রেওয়া মিল খুব সহজেই মিলে যাবে। তো এই যে রেওয়া মিলের সূত্রগুলো আমরা দেখেছি, রেওয়া মিলের বিবেচ্য বিষয়গুলো শিখেছি, এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী তোমাদের রেওয়া মিল কি হবে না, ভুল হবে না। তোমরা খুব সহজে এই টিপসগুলো মনে রাখবে। আজকের এই স্লাইডগুলো, আজকের এই ক্লাসটি তোমরা যদি ডাউনলোড করে রেখে দাও, বারবার একটু দেখো, তাহলে লক্ষ্য করবে তোমাদের রেওয়া মিল
কি হবে না, আর ভুল হবে না, তোমরা খুব সহজে রেওয়া মিল পারবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাই আজকে বাসায় সবাই রেওয়া মিল করবে। তোমাদের বই থেকে যার কাছে যে বই আছে 1টি 2টি 3টি রেওয়া মিল করে ফেলো। এবং আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসের যে টিপসগুলো দিয়েছি, এখানে যে স্লাইডগুলো তোমরা দেখেছো, এগুলো যদি ফলো করো খুব সহজে সুন্দরভাবে তোমরা রেওয়া মিল শেষ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশায় রইলাম। আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।